হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজ আমরা শিখব প্যারাজাম্বেল। প্যারাজাম্বেল ডাব্লিউবিপি কনস্টেবল, এক্সাইজ, সিএইচএসএল, সিজিএল প্রত্যেকটা পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই ক্লাসটা ভালোভাবে দেখবে, তাহলে তোমাদের আর প্যারাজাম্বেল নিয়ে কোনো সমস্যা থাকবে না, এতটুকু আমি গ্যারান্টি দিলাম। তাহলে প্যারাজাম্বেল শেখার আগে আমরা একটু ডিটেলসে এটাকে শিখব। যারা বিগিনার, যারা প্যারাজাম্বেল একদমই পারো না, তারা এই ক্লাসটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে প্যারাজাম্বেল তোমরা কিভাবে করবে তার একটা বেসিক আইডিয়া তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্যারাজাম্বেল আমরা প্রথমে যারা বিগিনার তাদের জন্য আমি ইন ডিটেলে শেখাবো, এবং ইন ডিটেলে শেখার পর তোমাদের আমি একটা শর্টকাট ট্রিক বলবো প্যারাজাম্বেল করার। কিন্তু আগে প্যারাজাম্বেল করতে গেলে আমাদের কয়েকটা নিয়ম জানতে হবে, সেটা তোমরা খাতায় নোট ডাউনও করতে পারো, বা আমি যে তোমাদের বলে দিচ্ছি সেটাও মনে করে নিতে পারো। প্রথম কি, প্যারাজাম্বেল তোমাদের করতে গেলে প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং তোমাদের ভালোভাবে জানতে হবে। তোমরা যদি সেন্টেন্সের মিনিং না তৈরি করতে পারো, বা যে সেন্টেন্সগুলো ওই প্যারাজাম্বেলে দেওয়া আছে তার যদি তোমরা মিনিং উদ্ধার করতে না পারো বা অর্থ বুঝতে না পারো, তাহলে তোমরা প্যারাজাম্বেল করতে পারবে না। সেটা তোমাদের ভুল হবে যদি তোমরা করতে চাও। কেন তোমাদের মিনিং জানা দরকার? কারণ প্যারাজাম্বেল বিভিন্ন প্যারা বা বিভিন্ন সেন্টেন্স এদিক ওদিক করে দেওয়া থাকে, তোমাদের সেটাকে সিকোয়েন্স অনুযায়ী বা লাইন বাই লাইন অনুযায়ী সাজাতে হবে। যেমন আমরা একের পর লিখি 2, 2-এর পর লিখি 3। যদি আমরা একের পর 3 লিখি, 3-এর পর 5 লিখি, সেটা আমাদের সঠিক? সেটা আমাদের সঠিক না। ঠিক এই রুলস অনুযায়ী আমাদের প্যারাজাম্বেলে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সগুলোকে একটা সিকোয়েন্স অনুযায়ী আমাদের সাজাতে হবে। যেমন আমি সকালে ঘুম থেকে উঠি, তারপরে আমি ব্রাশ করি, আমি পড়তে বসি, আমি ব্রেকফাস্ট করি। কিন্তু আমি যদি বলি আমি সকালে পড়তে বসি, ব্রেকফাস্ট করি, মুখ ধুই, ঘুম থেকে উঠি, আমাদের কি সেন্টেন্সের যে সিকোয়েন্স সেটা কি আমাদের সঠিক হলো? এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য বললাম, এত সহজ কিন্তু পরীক্ষায় আসবে না। যাতে তোমরা ব্যাপারটাকে সহজ করে বুঝে নিতে পারো যে প্যারাজাম্বেল কি, সেই জন্যই আমি একদম বেসিক একটা এক্সাম্পল তোমাদের বললাম, যেটা জানলে তোমরা প্যারাজাম্বেল আসলে কি সেটা তোমাদের একটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যে কোনো কঠিন জিনিসকে সহজ করে শেখাটাই কিন্তু আমাদের কাজ। আমরা যদি কঠিন জিনিসকে কঠিন করেই শিখি, তাহলে সে শেখার কোনো মজা নেই। আমরা যদি কঠিন জিনিসকে সহজ করে নিতে পারি, তাহলে সেই জিনিস যেমন আমরা তাড়াতাড়ি শিখতে পারবো, ঠিক তেমনই আমাদের সেই জিনিসটার প্রতি ইন্টারেস্ট জাগবে, আমরা আরও ভালোভাবে শিখতে পারবো। কিন্তু কোনো জিনিস যদি আমরা ভাবি খুব কঠিন, আমরা বুঝতে পারছি না, খুব কঠিনভাবে আমি তোমাদের বোঝাচ্ছি, তাহলে সে বোঝানোর কোনো দাম নেই। ক্লিয়ার? তাহলে প্যারাজাম্বেল আসলে কি, একটা সিকোয়েন্স অফ সেন্টেন্সেস তোমাদের কিছু দেওয়া থাকবে, সেই সিকোয়েন্স অনুযায়ী তোমাদের সেন্টেন্সগুলোকে পরপর সাজাতে হবে। যেমন আমি বললাম, আমি সকালে ঘুম থেকে উঠি, আমি ব্রাশ করি, আমি টিফিন করি, আমি পড়তে বসি। এটা দেখো, আমি একটা সিকোয়েন্স অনুযায়ী তোমাদের কিছু সেন্টেন্স বললাম, যাতে তোমাদের একদম বেসিক আইডিয়া ক্লিয়ার হয়ে যায়। এইবারে দেখা যাক পরীক্ষাতে কীরকম আসবে। পরীক্ষাতে তোমাদের একটু ইন ডিটেলে আসবে, যেটা তোমরা এই যে সকালে ঘুম থেকে উঠি, এটা যে তোমরা সহজে বুঝে নিলে, পরীক্ষায় যেটা আসবে ওটা কিন্তু তোমরা অত সহজে করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ ওর জন্য প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস দরকার। আর কি দরকার? ইংলিশে তোমাদের একটা দখল দরকার। যদি তোমরা সেন্টেন্সের মিনিং তৈরি করতে পারো, তাহলে প্যারাজাম্বেল তোমাদের কাছে করাটা কোনো ফ্যাক্টর নয়, যেটা আমি তোমাদের দেখাবো একটু পরেই, তুমি বুঝতে পারবে তোমরা। তাহলে প্যারাজাম্বেল জানতে গেলে শুধু আমাদের প্যারাজাম্বেলের ক্লাস দেখলে হবে না, তার জন্য কিন্তু তোমাদের ইংলিশ গ্রামারের একটা বেস তৈরি করতেই হবে, বা বিভিন্ন ভোকাবুলারি ওয়ার্ড সম্পর্কে তোমাদের জানতেই হবে, যাতে তোমরা ওই যে সেন্টেন্সগুলো দেবে সেটার ঝটপট মিনিং বুঝতে পেরে যাও, বা তোমরা বাংলাতে ট্রান্সলেট করেও সেটাকে মিনিংটা বুঝতে পারো যখন তোমরা ইনিশিয়ালি প্র্যাকটিস করবে। যখন ইনিশিয়ালি প্র্যাকটিস করবে এটার কথা বলছি, কিন্তু পরীক্ষা হলে তোমাদের কিন্তু ঝটপট করতে হবে। এখনই আমি তোমাদের পরীক্ষার কিভাবে করবে সেটা বলছি না, আগে যারা একদমই প্যারাজাম্বেল জানো না তাদের জন্য আমি উদাহরণগুলো বললাম, যে কি কি তোমাদের বেসিক জিনিস জানতে হবে। এইবারে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা প্যারাজাম্বেল কি সেটা দেখে নেব। প্যারাজাম্বেল দুভাবে আসতে পারে।
প্রথমে এক প্রকারের প্যারাজাম্বেল আমি তোমাদের দেখাবো, তারপরে অন্য একটা ক্লাসে বা যদি সম্ভব হয় আজকের ক্লাসেই তোমাদের আমি আরেকটা প্যারাজাম্বেল করে দেখিয়ে দেবো, যাতে তোমাদের দুটো প্যারাজাম্বেল সম্পর্কেই একটা বেসিক ধারণা ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমাদের সরাসরি এক্সাম্পলে চলে যাওয়া যাক কিভাবে আমরা প্যারাজাম্বেল করব। দেখো এখানে কিছু সেন্টেন্স আছে, আগে আমি সেন্টেন্সগুলো পড়ে তোমাদের মিনিং বলি, তারপরে তোমরা এটাকে বুঝবে বা আমি তোমাদের ভালোভাবে করাবো। তোমরা কিন্তু একটু ভালোভাবে শুনবে, না হলে কিন্তু তোমরা ব্যাপারটা বুঝতে পারবে না। দেখো প্রথম কোয়েশ্চেন, এতগুলো সেন্টেন্স, এটাকেই আমাদের প্যারাজাম্বেল করতে হবে বা সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে। দেখো প্রথম সেন্টেন্স কি, এডুকেশন ইন ইন্ডিয়া হ্যাড এ গ্লোরিয়াস বিগিনিং। এডুকেশন ইন ইন্ডিয়া, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা হ্যাড এ গ্লোরিয়াস বিগিনিং, বা কি ভারতের যে শিক্ষা তার একটা খুব উৎকৃষ্ট শুরু হয়েছিল বা খুব ভালোভাবে শিক্ষা ব্যবস্থাটা ভারতবর্ষে শুরু হয়েছিল। তারপরটা কি, বাট আফটার দ্য ব্রিটিশ রুল, কিন্তু ব্রিটিশ রাজের পর ইট ফেসড মেনি চেঞ্জেস। শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন হলো ব্রিটিশ রাজের পর। আমরা কি জানি ভারতবর্ষকে কে স্বাধীন করে কে শাসন করেছিল? ব্রিটিশরা। তাহলে ব্রিটিশরা আসার পর এর অনেক চেঞ্জেস বা পরিবর্তন হয়েছিল শিক্ষা ব্যবস্থায়। পরেরটা কি, ইট ওয়েন্ট অন ফর সেঞ্চুরিজ উইথ দ্য সেম গ্লোরি। এই শিক্ষা ব্যবস্থাটা শতাব্দী ধরে তার যে নিজস্ব গৌরব সেইটা বজায় রেখেছিল। এখানে কিন্তু প্যারাজাম্বেল, এখানে কিন্তু সেন্টেন্সগুলোকে ওলটপালট করে করা আছে, আমাদের সেটাকে সিকোয়েন্স অনুযায়ী নিতে হবে। আগে তোমরা সেন্টেন্সের মিনিংগুলো জেনে নাও। তারপরে কি, ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হ্যাড এ ভেরি গ্রেট রেসপন্স। ইন্ডিয়া অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, একটা নির্দেশনার মাধ্যম হিসাবে ইংলিশ কী করেছিল? হ্যাড এ ভেরি গ্রেট রেসপন্স। ইংলিশের একটা খুব ভালো রেসপন্স পাওয়া গেছিল মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসাবে। ক্লিয়ার? তারপরে কি, ওয়ান অফ দ্য চেঞ্জেস ওয়াজ দ্য ইন্ট্রোডাকশন অফ ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। ওয়ান অফ দ্য চেঞ্জেস, পরিবর্তনগুলোর মধ্যে একটা মেজর পরিবর্তন কী ছিল বা একটা পরিবর্তন কী ছিল? ইন্ট্রোডাকশন অফ ইংলিশ, ইংলিশের যে ইন্ট্রোডাকশন বা উপস্থাপনাটা কেমন ছিল? অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, ইংলিশকে একটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসাবে ইন্ট্রোডিউস করা হয়েছিল বা সামনে আনা হয়েছিল। ক্লিয়ার? পরেরটা কি, অ্যাজ দ্য ব্রিটিশার্স লেফট, যখন ব্রিটিশরা ছেড়ে চলে গেল, উই হ্যাড এ কমপ্লেক্সিটি অফ অপিনিয়ন্স, আমাদের মতপার্থক্য দেখা দিল রিগার্ডিং ইংলিশ, ইংলিশ নিয়ে আমাদের একটা মতপার্থক্য দেখা দিল। তাহলে দেখো এখানে কোয়েশ্চেন কীরকম আসবে সেটা আগে দেখে নাও। এখানে এই যে প্রথম কোয়েশ্চেনটা আছে বা প্রথম সেন্টেন্সটা আছে, আর যে লাস্ট 6 নম্বর সেন্টেন্সটা আছে, এর সিকোয়েন্স ঠিক, মানে কি প্রথম সেন্টেন্সটা প্রথমেই হবে আর 6 নম্বর সেন্টেন্সটা 6 নম্বরেই থাকবে। এর মিডিলে যে 4টে সেন্টেন্স থাকবে সেটাকে আমাদের সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে। তার মানে কি প্রথম আর লাস্ট যে সেন্টেন্স তার সিকোয়েন্স ঠিক আছে, এরপরে যে 4টে সেন্টেন্স আছে তার সিকোয়েন্সটাকে আমাদের ঠিকঠাক সাজাতে হবে। তাহলে এবারে আমরা দেখে নিই যে আমরা কিভাবে সিকোয়েন্সটাকে সাজাতে পারি। দেখো, এডুকেশন ইন ইন্ডিয়া হ্যাড এ গ্লোরিয়াস বিগিনিং, এটা তো আমরা জানলাম যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার একটা খুব উজ্জ্বলময় শুরু হয়েছিল। তারপরে আমরা কি বলতে পারি? বাট আফটার দ্য ব্রিটিশ রুল, কিন্তু ব্রিটিশ রুলের পরে ইট ফেসড মেনি চেঞ্জেস, ব্রিটিশ রুলের পরে এটা অনেক পরিবর্তন হয়েছিল। তারপরে কি, ইট ওয়েন্ট অন ফর সেঞ্চুরিজ উইথ দ্য সেম গ্লোরি, এটা সেম গ্লোরি নিয়ে বা সেম গৌরব নিয়ে অনেক বছর চলেছিল বা অনেক শতাব্দী ধরে চলেছিল। ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হ্যাড এ ভেরি গ্রেট রেসপন্স, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসাবে ইংলিশের একটা ভালো রেসপন্স পাওয়া গেছে। ওয়ান অফ দ্য চেঞ্জেস ওয়াজ দ্য ইন্ট্রোডাকশন অফ ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। এই চেঞ্জেসগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ চেঞ্জেস বলা যেতে পারে যে ইংলিশকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসাবে ইন্ট্রোডিউস করা। তাহলে গ্লোরিয়াস বিগিনিং যখন এডুকেশনের হলো, তখন আমরা কি বলতে পারি? তখন কি আমরা বলতে পারি আফটার দ্য ব্রিটিশ রুল এটা অনেক চেঞ্জ হয়েছিল, কিন্তু আমাদের সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? ইট ওয়েন্ট অন ফর সেঞ্চুরিজ উইথ দ্য সেম গ্লোরি,
তার মানে কি গ্লোরিয়াস বিগিনিং হয়েছে, গ্লোরিয়াস বিগিনিং হয়েছে, গ্লোরিয়াস বিগিনিং হয়েছে এডুকেশনের। তারপরে সেই গ্লোরিয়াস বিগিনিং হওয়ার পরে এই এডুকেশনটা কি করেছে, অনেক বছর ধরে, অনেক সেঞ্চুরি ধরে সেম গ্লোরি নিয়ে চলেছে এডুকেশন। তাহলে এটা আমাদের হয়ে গেল। এর পরের সেন্টেন্সটা আমরা এইটা লিখতেই হবে, তাহলে এটাকে যদি আমি এক করে রাখি আপাতত বোঝার খাতিরে। তারপরে কি সেম গ্লোরি নিয়ে চলছে, সেম গ্লোরি নিয়ে চলার পর কি হবে, বাট আফটার দ্য ব্রিটিশ রুল ইট ফেসড মেনি চেঞ্জেস। কিন্তু ব্রিটিশ রুল যখন এলো তখন এর অনেক রকম চেঞ্জেস আসতে শুরু করলো। তার এটা আমাদের হয়ে গেল 2 নম্বর। অনেক বছর ধরে গ্লোরি নিয়ে চললো, ব্রিটিশরা এলো, অনেক পরিবর্তন হলো। ক্লিয়ার? পরিবর্তন হওয়ার পর কি হবে, অনেক পরিবর্তন হলো তো। তারপরে দেখো, তাহলে অনেক পরিবর্তন যে হলো তারপরে একটা মেজর চেঞ্জ কি হলো, ওয়ান অফ দ্য চেঞ্জেস ওয়াজ দ্য ইন্ট্রোডাকশন অফ ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। অনেক যে চেঞ্জ হলো তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ চেঞ্জ কি হলো, ইংলিশকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসাবে ইন্ট্রোডিউস করে দেওয়া হলো। তাহলে এটা হয়ে গেল আমাদের 3। এইটা হওয়ার পর কি হতে পারে, তাহলে ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হ্যাড এ ভেরি গ্রেট রেসপন্স। তার মানে কি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসাবে ইংলিশের খুব ভালো রেসপন্স পাওয়া গেল। তাহলে আগে তো সেই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসাবে এটাকে ইন্ট্রোডিউস করতে হবে, সামনে আনতে হবে, তবেই না ইন্ট্রোডাকশনকে নিয়ে, এই ইনস্ট্রাকশনকে নিয়ে ভালো সাড়া পাওয়া যাবে। বোঝো, দেখো ব্রিটিশরা এলো, এডুকেশনে চেঞ্জ হলো, এটা অনেক দিন ধরে গ্লোরি নিয়ে চলতে লাগলো। গ্লোরি নিয়ে চলার পর ব্রিটিশরা এলো, ব্রিটিশরা আসার পর অনেক রকম চেঞ্জ হলো। অনেক রকম চেঞ্জের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ কি হলো, ইংলিশকে করা হলো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন করে দেওয়া হলো ইংলিশকে। করে দেওয়ার পর ইংলিশ এই যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হলো সেটা কি খুব ভালো রেসপন্স পাওয়া গেল। তাহলে এটা আমাদের হয়ে গেল 4। ভালো রেসপন্স পাওয়ার পর কি হলো, যখন ব্রিটিশাররা ছেড়ে চলে গেল, উই হ্যাড এ কমপ্লেক্সিটি অফ অপিনিয়ন্স রিগার্ডিং ইংলিশ। আমরা ইংলিশ নিয়ে আমাদের নিজেদের মধ্যেই অপিনিয়নের জটিলতা দেখা দিল, মত পার্থক্য দেখা দিল। ভালোভাবে বুঝতে পারলে কীভাবে সেন্টেন্সটাকে তোমরা স্ট্রাকচার করবে সেটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, কারণ সিকোয়েন্স যদি একটা ভুল হয়ে যায় তার মানে তোমাদের কোয়েশ্চেনটা পুরোপুরি তোমরা ভুল উত্তর করবে। আরেকবার আমরা দেখে নিই, একদম শর্টকাটে দেখে নেব। এডুকেশনের গ্লোরিয়াস বিগিনিং হলো, খুব ভালো শুরু হলো ইন্ডিয়াতে। তারপরে হলো কি, সেই গ্লোরিটা অনেক সেঞ্চুরি, শতাব্দী ধরে চললো। তারপরে কি হলো, যখন ব্রিটিশরা এলো এডুকেশনের অনেক চেঞ্জেস এসে গেল। সেই চেঞ্জের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ হলো, ইংলিশকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসাবে ইন্ট্রোডিউস করে দেওয়া হলো। আগে তো চেঞ্জ আসবে, তারপরে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসাবে সেটাকে করা হবে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ। ক্লিয়ার? সেই চেঞ্জ, সেই ইন্ট্রোডাকশন হওয়ার পর এই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যখন হয়ে গেল, সে খুব ভালো রেসপন্স পেল। তাহলে একদম সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমরা সাজালাম। ক্লিয়ার? এইবারে যে আমরা সিকোয়েন্স অনুযায়ী সাজালাম, তোমরা বাড়িতে যখন প্র্যাকটিস করবে তখন তোমরা কি করবে, এটা কিন্তু যখন বাড়িতে তোমরা ইনিশিয়াল স্টেজ, প্রাথমিক স্টেজে প্র্যাকটিস করবে, তখন তোমরা খাতায় কোয়েশ্চেনগুলো এক এক করে লিখবে। পরীক্ষা হলে নয়, কিন্তু যখন তোমরা প্র্যাকটিস করছো, ওই যে কোয়েশ্চেন পেপারটা তোমরা দেখলে তো, কোয়েশ্চেন পেপার বা যে কোনো বই থেকে ধরো তোমরা এটা পেলে, বা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন প্যারাজাম্বেল দিয়ে দেবো, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করে নিতে পারো। এই যে কোয়েশ্চেনটা, এটা তোমরা যখন সঠিক উত্তর করবে বা সিকোয়েন্স অনুযায়ী সাজাবে, সেটাকে তোমরা সিকোয়েন্স অনুযায়ী লিখবে, তাহলে কিন্তু তোমরা ভালোভাবে প্যারাজাম্বেলটা প্রথম দিকেই শিখে নিতে পারবে। কিন্তু তোমরা যদি ভাবো আমি বইয়ে দাগ দিয়ে অপশানে দাগ দিয়ে দেবো সঠিক অপশানে, তাহলে কিন্তু তোমরা প্যারাজাম্বেলের বেসিক যে জিনিস সেটাই শিখতে পারবে না। প্যারাজাম্বেলের বেসিক জিনিস হলো সেটাকে সিকোয়েন্স অনুযায়ী সাজানো। এইবার তোমরা যখন খাতায় ওর সিকোয়েন্সটাকে লিখবে, তখন কিন্তু তোমাদের ঝট করে একটা মাথায় স্ট্রাইক করে যাবে, এরপর এইটা। পরীক্ষা হলে কি করবে, যারা ভালোভাবে প্র্যাকটিস করে নিয়েছো তাদের জন্য আমি একটা ট্রিক বলে দিচ্ছি।
যারা ভালোভাবে প্র্যাকটিস করে নিয়েছো, যারা ইনিশিয়াল স্টেজে আছো তারা কিন্তু এই জিনিসটা ফলো করবে না, আগে শিখবে তারপরে এই জিনিসটা ফলো করবে। ক্লিয়ার? ধরো পরীক্ষা হলে আমরা তো আর এত টাইম ধরে করতে পারবো না, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের খুব কম টাইমের মধ্যে কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। সেইটা কিভাবে করব আমরা দেখে নিই। দেখো এখানে আমাদের এ বি সি ডি 4টে অপশান আছে, তাহলে এখানে আমরা কি দেখেছি, বি অপশানটা আমাদের সঠিক হয়েছে, কারণ সিকোয়েন্স অনুযায়ী সাজালে কিউ পি এস আর এই সিকোয়েন্সটাই আমাদের আসে। দেখো প্রথমে কিউ 1, পি 2, পি হচ্ছে 2, এস হচ্ছে 3, এস 3, আর হচ্ছে 4। এইভাবে পরীক্ষা হলে আমরা ঝটপট কিভাবে করব দেখো, আমরা এই যে সেন্টেন্সটা পড়ে নেবে, তোমরা একবার পড়ে নিয়ে মিনিংটা বুঝে গেলে তারপরে পরীক্ষা হলে তোমরা এই 1 2 3 4 এইরকম করে সাজাতে যাবে না, তাহলে কিন্তু তোমাদের অনেক টাইম চলে যাবে। কিন্তু আমি আবার বারবার করে বলছি, যারা প্রথম দিকে আছো একদম বিগিনার, তারা এই রুলসটা ফলো করবে না, তারা আগে ভালো করে শিখে নেবে ব্যাপারটা, তারপরে এই রুলসে যাবে। এইবারে যারা তোমরা একটু অ্যাডভান্স স্টেজে আসো, তারা পরীক্ষা হলে কীভাবে খুব কম টাইমের মধ্যে করবে সেই জিনিসটা দেখো। তোমরা সেন্টেন্সটাগুলোকে ভালো করে পড়ে নিলে তোমরা এই অপশানের মাধ্যমে যাবে। অপশানের মাধ্যমে দেখো আমরা যাই, অপশানের মাধ্যমে যাব আর অপশানটাকে হয় কাটতে কাটতে যাব, নাহলে টিক মারতে মারতে যাব। দেখো এখানে প্রথমে কি বলেছে, পি, তাহলে প্রথম যে সেন্টেন্স তারপরে আমাদের কি বলছে, পি হবে। বাট আফটার দ্য ব্রিটিশ রুল ইট ফেসড মেনি চেঞ্জেস। কিন্তু যদি এর গ্লোরিটা এতদিন চলবে, গ্লোরিটা চললো তো, গ্লোরি বা যে গৌরব সেটা অনেক দিন ধরে চললো, তারপরেই তো ব্রিটিশরা এলো, নাহলে সেটা চেঞ্জ কি করে হবে। তাহলে তোমরা এটা বুঝে গেলে যে পি প্রথমে হবে না, তোমরা কেটে দিলে। আচ্ছা বি অপশানটা আমি পরে যাচ্ছি, ধরো বিটা লাস্টেই আছে, আগে আমরা সি দেখে নিই। আবার কি দেখলে যে আবার দেখো পিটা প্রথমে আছে, তাহলে তোমরা যখন একবার দেখে নিলে যে পি অপশানটা ওই সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছে না, তোমরা আবার এই অপশানটা কেটে দিলে, তাহলে ওই অপশানটাও সঠিক নয়। এবারে ডিটা দেখি আমরা, প্রথমে কি বলছে, এস হবে। তাহলে ওয়ান অফ দ্য চেঞ্জেস ওয়াজ দ্য ইন্ট্রোডাকশন অফ ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। তাহলে ব্রিটিশরা আসেইনি, তাহলে এটাকে কী করে চেঞ্জ করবো আমরা, আগে তো ব্রিটিশদের আসতে হবে, তারপরেই না আমাদের এটাকে চেঞ্জ করতে হবে, তবেই তো এডুকেশন সিস্টেমটা চেঞ্জ হবে। ব্রিটিশরা আসার পরেই তো আমাদের সেই অনুযায়ী তো সেন্টেন্সটাকে সিকোয়েন্স অনুযায়ী করতে দিয়েছে। তাহলে ব্রিটিশরা আসেনি, কীভাবে এটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হলো চেঞ্জ হয়ে, তাহলে এটাও দেখার পর তোমরা কেটে দেবে। দেখো এই যে অপশানগুলো তোমরা এক একটা সেন্টেন্স দেখেই 3টে অপশান কেটে দিলে, তাহলে তোমরা কি বুঝে গেছো যে বি অপশানটা তোমরা সঠিক হবে। যদি তোমাদের খুব কনফিউশন হয়, বি অপশানটাকে একবার তোমরা সেন্টেন্স অনুযায়ী মিলিয়ে নেবে না, 2 থেকে 2.5 মিনিটের মধ্যে তোমরা এটা করে দেওয়ার চেষ্টা করবে। তাহলে এবার কিউটা দেখা যাক। কিউ কি বলছে, ইট ওয়েন্ট ফর সেঞ্চুরিজ উইথ দ্য সেম গ্লোরি, অনেক বছর ধরে গ্লোরি নিয়ে গেছে। পি কি বলছে, বাট আফটার দ্য ব্রিটিশ রুল, কিন্তু ব্রিটিশ রুলের পরে এটার অনেক চেঞ্জ হয়ে গেছে। এস কি বলছে, ওয়ান অফ দ্য চেঞ্জেস, তার মধ্যে একটা চেঞ্জেস, অনেকগুলো চেঞ্জের মধ্যে একটা চেঞ্জ কি, এখানে ইংলিশকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন করে দেওয়া হয়েছে। কিউ কি বলছে, এই আর কি বলছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসাবে ইংলিশ খুব ভালো রেসপন্স পেয়েছে। তাহলে তোমরা এইরকম অপশান অনুযায়ী গেলে তোমরা কিন্তু এটাকে খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে। যদি তোমরা সেন্টেন্স ধরে ধরে একটার পর একটা করতে চাও, তাহলে কিন্তু তোমাদের অনেক টাইম কনজিউমিং হবে এবং তোমরা ওই জিনিসটাকে একটু গুলিয়ে ফেলার সম্ভাবনা থাকবে। কিন্তু তোমরা যদি এই অপশান অনুযায়ী যাও, তাহলে তোমরা যদি একটা অপশানে তোমাদের কনফিউশন থাকে, পরের অপশানটা দেখবে, ধরো পিটা নিয়ে তোমাদের মনে হতে পারে যে পিটা ওই সিকোয়েন্স অনুযায়ী হলেও হতে পারে, তোমরা কিউটাকে দেখবে। কিন্তু যখনই কিউ দেখবে তোমাদের পি আর কিউ ঠিক সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছে না, তোমাদের খটকা লেগে যাবে যে ওখানে সিকোয়েন্স ঠিক নেই, তোমরা কেটে দেবে। তারপরে আবার পি আবার কিউ আছে, এখানেও পি কিউ, তার মানে হচ্ছে না। যখন তোমরা এস দেখবে তোমাদের মনে হতে পারে না এসটা তো হলেও হতে পারে, তারপরেই তোমরা আরটাকে দেখে নেবে। এবার আরটাকে দেখার পর তোমাদের মনে হবে যে না এটাকে সিকোয়েন্সে যাচ্ছে না, তাহলে তোমরা অপশানটা কেটে দিলে। বাকি রইল 4 নম্বর অপশানটা, তোমরা দেখবে কিউটা ঠিক সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছে, তারপরে পিটাও ঠিক সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে, তারপরে এসটাও ঠিক সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে, তারপরে আর, তাহলে সিকোয়েন্স আমাদের মিলে গেলেই তোমাদের প্যারাজাম্বেলের যে কনসেপ্ট সেটা তোমরা ঠিক টিক মেরে দিলে, দেখলে তোমরা প্যারাজাম্বেলটা একদম ঠিক করে দিয়েছো।
তাহলে প্যারাজাম্বেলের এই যে এত কিছু আমি তোমাদের বোঝালাম, এর একটাই উদ্দেশ্য, তোমরা যারা বিগিনার, যারা শুরু করছো তারা একভাবে শুরু করবে, যারা একটু অ্যাডভান্স লেভেলে আছো, যারা প্যারাজাম্বেলটাকে খুব ভালোভাবে শিখে নিয়েছো, তারা প্যারাজাম্বেলটাকে দ্বিতীয়ভাবে শিখবে, শর্টকাট ওয়েতে, অপশান অনুযায়ী যাবে। যারা প্রথম শিখছো তারা কিন্তু অপশান অনুযায়ী যাবে না, তাহলে কিন্তু তোমরা একটু কনফিউজড হয়ে যাবে। আগে তোমরা প্রথমে 8টা 10টা যে প্যারাজাম্বেল করবে, তোমরা মিনিংটাকে ভালো করে বুঝে সেই মিনিং অনুযায়ী, সিকোয়েন্স অনুযায়ী খাতায় লিখবে, লিখে মেলাবে। সেটা তোমাদের 15 মিনিট 20 মিনিট প্রথম দিকে টাইম যাক। প্রথম দিকে টাইম দিলে তোমরা ওটাকে ভালোভাবে শিখতে পারবে, পরীক্ষায় কম টাইমে করতে পারবে। কিন্তু তোমরা যদি প্রথমেই ভাবো তোমরা এই শর্টকাট মেথড নিয়ে করবে, তাহলে কিন্তু তোমরা প্যারাজাম্বেলটাকে ভালোভাবে শিখতে পারবে না। ক্লিয়ার? এইটা ছিল প্যারাজাম্বেলের টাফেস্ট, এই প্যারাজাম্বেলটা সব থেকে টাফেস্ট। এরপরে প্যারাজাম্বেলের আরেকটা রুলস আছে, বা আরেকভাবে প্যারাজাম্বেলের কোয়েশ্চেন আসে, সেটা আর এই ক্লাসে আমি করাচ্ছি না, কারণ সেটা অনেক টাইম নিয়ে নেবে, সেটা আমি তোমাদের অন্য একটা ক্লাসে করাবো। এইটা যদি শিখে যাও সেটা তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। তাহলে আজকের ক্লাস ছিল এই প্যারাজাম্বেল নিয়ে। তোমরা প্যারাজাম্বেলটা কেমনভাবে বুঝতে পারলে? যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে ফোন করবে, হোয়াটসঅ্যাপ করবে, কমেন্ট করবে ইউটিউবে, আমি তোমাদের ঠিকঠাক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।